আমার অতি প্রিয় বাঙালি ভাই বোন এবং বন্ধুরা, আজকে আমি বক্তা যোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বক্তা যোগ আপনাকে ক্ষমতা এবং সম্পদ দুটোই দিতে পারবে। কিভাবে? সব কিছু বলবো, বিস্তারিতভাবে বলবো এবং কুষ্টির মাধ্যমে বুঝিয়ে দেব। সুতরাং সাথে থাকুন। সেই গোপন জ্যোতিষীয় শাস্ত্রীয় যুগটি কি? বক্তা যুগ, যার কারণে একজন বক্তা প্রায় লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে পারেন, পরম ক্ষমতা পান এবং প্রচুর সম্পদের মালিক হন। কিভাবে হন সেটাও বলে দেব। আজ আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী এবং স্বামী বিবেকানন্দের কুষ্টিতে সেই লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করব, যা এই বক্তা যুগের সৃষ্টি করেছে, যা আসলে একটি রাজযুগ এবং ধনযুগের মতোই কাজ করে। একজন ভালো বক্তা হতে পারলে আপনার রাজযুগও সাথে আসবে এবং ধনযুগ তো আসবেই আসবে। কিভাবে আসবে সেও আমি বলছি। বক্তা হলো একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো বাগ্মী বা ভালো কথা বলতে পারেন, যিনি রাজনীতি, শিক্ষকতা এবং ধর্মীয় বা আধ্যাত্মিক প্রচারের ক্ষেত্রে সফল হতে গেলে চমৎকার বক্তা হওয়াটা খুবই জরুরি। বুঝলেন? অকুল সরল জ্যোতিষ অ্যাস্ট্রোলজি সিম্পলিফাইড এর পক্ষ থেকে এটি একটি জ্যোতিষ শাস্ত্রীয় গবেষণা এবং বিশ্লেষণমূলক উপস্থাপনা, যেখানে দেখানো হয়েছে কিভাবে বক্তা যোগ তৈরি হয় এবং কিভাবে আসল জন্মকুণ্ডলিতে এটি প্রয়োগ করে নিখুঁত গণনা করা যায়। সব শিখিয়ে দেব, সব বলবো, বুঝিয়ে বলবো। রাজনীতিতে এই সমস্ত মানুষের প্রচুর চাহিদা। কার? বক্তার প্রচুর চাহিদা। যাদের দারুণ বক্তব্য দেওয়ার ক্ষমতা আছে। আপনি একজন নেতা হিসাবে কাজ করুন বা দলের মুখপাত্র হিসাবে, এই গুণটি আপনাকে একজন জনাকর্ষক বা ভিড় জমানো নেতায় পরিণত করে, যা আপনার জন্য নিয়ে আসে প্রচুর রাজনৈতিক ক্ষমতা, সম্মান এবং সম্পদ। আপনি কিছুই নন, আপনি একজন ভালো বক্তা। খুব সুন্দর বলতে পারেন, লক্ষ লক্ষ লোকের মন জয় করে ফেলতে পারেন আপনার কথা দিয়ে। আর রাজনীতি পার্টির লোকগুলো, ওদের চাই এই ধরনের লোক, যা ওদের যা কার্যকলাপ আছে, এজেন্ডা আছে, এগুলো মানুষের কাছে বিক্রি করবে। সেই তো রাজনীতির দরকার। রাজনীতি আর কি করবে? ওর যেগুলো জিনিস মানে এজেন্ডা আছে, কার্যসূচি যা আছে, সেগুলো আমাদের মতো সাধারণ মানুষের কাছে বিক্রি করতে চাইবে, চালাতে চাইবে। এবং আপনার যদি সেই আকর্ষক বক্তা যোগ থাকে, আপনি লোককে পটিয়ে নেবেন এবং লোক বলবে হ্যাঁ ঠিক বলছে, সত্যি বলছে। মিথ্যে বলুন, কোনো আসে যায় না। রাজনীতিতে মিথ্যে বললে কিছু আসে যায় না, 90%ই মিথ্যা হতে পারে। কিন্তু আপনার এই সেই গলার ক্ষমতা, আপনার সেই আকর্ষণ করার ওটা কি বলে, আকর্ষণ করার স্পিচ, সেটা আপনাকে বক্তা বানিয়ে ফেলবে। এবং রাজনীতি পার্টি এই লোকগুলোকে চায়, যারা ভালো বলতে পারে, লোকের মন জয় করে ফেলতে পারে ওর কথা দিয়ে, সেইগুলো। তাহলে যেই রাজনীতিতে আসবেন, আপনি তো কোটিপতি বনে যাবেন। রাজনীতিতে আসাই মানে কোটিপতি বনে যাওয়া।
কারণ আপনার ডিমান্ড হয়ে যাবে, আপনি হয়তো প্রাইম মিনিস্টার হয়ে যাবেন। আপনি ভালো বলতে পারেন, বুঝিয়ে বলবো, হওয়া যায় সেটাও বলবো। কিছু নেই গুণ, শুধু বলতে পারেন। আপনি অনেক বড় নেতা হয়ে যাবেন রাজনীতিতে, রাজনীতিবিদ হয়ে যাবেন, রাজনেতা হয়ে যাবেন। এমনি তো সাধারণত জননেতা হয়, যেই রাজনীতিতে যাবেন আপনি তো রাজনেতা হয়ে যাবেন, রাজযুগ এসে যাবে না আপনার সাথে। রাজনীতিতে গেলে রাজযুগ এসে যায়, রাজনেতা হয়। পরে আপনি জুতো খান, সেটা ব্যাপার আলাদা, সেটা বলবেন না পরে রাজনীতিবিদরা জুতো খায়। সে জুতো খেতে পারে, প্রথম তো এনজয় করে ফেলবে না। চলুন এবার সহজ কিছু ধাপে জ্যোতিষশাস্ত্রের যুক্তি দিয়ে বুঝে নেওয়া যাক যে একটি জন্মকুণ্ডলিতে বক্তা যোগ কিভাবে তৈরি হয়। প্রথমত, দ্বিতীয় ভাব, দ্বিতীয় ঘর এবং বুধ গ্রহ হল বাণীর কথার কারক। প্রথমত ফার্স্ট, দ্বিতীয় ভাব এবং বুধ গ্রহ হল বাণী কারক। বাণী সংস্কৃত ওয়ার্ড, মানে কথা। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ধাপ, সপ্তম ভাব, সপ্তম ঘর যেহেতু লগ্ন নিজের ঘর থেকে ঠিক বিপরীত দিকে থাকে, সপ্তম ঘর সবসময় আপনার লগ্ন থেকে বিপরীত দিকে থাকবে, এবং লগ্ন মানে আপনি, আর সপ্তম ঘর মানে জনতা, আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে। তাই এটি হলো শ্রোতা বা সাধারণ মানুষের ঘর, যে আপনাকে শুনবে, যাদের সামনে একজন বক্তা বক্তব্য রাখেন, যাদের সামনে বক্তা বক্তব্য রাখবেন। ভালো কারণেও বক্তা হয়, স্বামী বিবেকানন্দ ভালো বক্তা, ভালো কারণে বক্তা হয়েছিলেন, খারাপ কারণেও হয়। লোককে আপনার আপনার কার্যসূচি বুঝাতে হবে, আপনি কি বলতে চান কি না। তৃতীয়ত মিন্স তৃতীয় ধাপ, আবেগগত সম্পর্ক বা অনুভূতির ঘর হলো পঞ্চম ঘর। আপনারা সবাই জানেন আবেগের ঘর। লাভ রোমান্স কোনো ছেলে মেয়ের সাথে হয়, সেটা একটা আবেগ। মা বাবার বাচ্চাদের প্রতি একটা ভালোবাসা থাকে, সেটা একটা আবেগ। ছেলে মেয়ে যতই দুষ করুক মা বাবা শুনতে চায় না। আপনি গিয়ে বলুন আপনার ছেলে বজ্জাত, আপনার মেয়েটা ভীষণ খারাপ হয়েছে, ও আপনাকে পিটে তাড়িয়ে মেরে ফেলবে। ও বলবে তুমি এগুলো আমার বাচ্চার সমান, তোমার বাচ্চা খারাপ বলবে। কে যেন বলছে, ও যাচাই করবে না ওর ছেলে মেয়ে খারাপ কিনা ভালো। কিসের জন্য? আবেগের জন্য। এবং শ্রোতার আবেগ কোথার থেকে দেখবেন সেটা শিখিয়ে বলছি। শ্রোতার আবেগ বক্তার প্রতি, শ্রোতার আবেগ বক্তার প্রতি কোথার থেকে দেখবেন? কেউ বলেনি কোনোদিন, আমি বলছি, শিখিয়ে দেব। চতুর্থত মানে চতুর্থ ধাপ, শ্রোতাদের সপ্তম ভাব থেকে তাদের আবেগের পঞ্চম ভাবটি হিসেব করলে সেটি হয় কুণ্ডলীর একাদশ ভাব, একাদশ ঘর। একজন বক্তার কাজই হলো তার বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের আবেগ আলুপ্ত এবং মন্ত্রমুগ্ধ করে রাখা। আবেগ কোথার থেকে আসবে? শ্রোতার আবেগ কোথার থেকে পাবেন? শ্রোতার আবেগ আপনার সাথে এসে কোন জায়গার থেকে জয়েন্ট হবে? একাদশ ঘর থেকে। গরুন 7 নম্বর ঘর শ্রোতার ঘর, শ্রোতার ঘর থেকে আপনার পঞ্চম ঘর কোনটা হয়? শ্রোতার ঘর থেকে পঞ্চম ঘর কোনটা হয়? একাদশ ঘর হবে। এবং যদি আপনার দ্বিতীয় ঘর, আপনার কণ্ঠস্বর, তৃতীয় ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘর মধ্যে সুন্দর সামঞ্জস্য থাকে, তাহলে আপনি একজন ভালো বক্তা হবেন। এবং সেই বক্তা আপনাকে তো রাজনীতিতে উপরে নিয়ে যাবে। রাজনীতি মানলাম একটা ভালো জিনিস নয়। অনেকে মনে করে
ভালো নয়, কিন্তু আপনি একজন ধর্মীয় নেতাও, ধর্মীয় বক্তাও হতে পারেন, যেটা ভালো। পঞ্চমত, যখন বা আপনি একজন ভালো লেকচারার হতে পারেন, লেকচারার, কলেজ, ইউনিভার্সিটি, প্রফেসর, লেকচারার, ওনারাও তো গলা দিয়েই বলেন, বুঝিয়ে বলেন ছাত্রদেরকে, বক্তাযুক্ত ওনাদেরও থাকে। পঞ্চমত, মানে পঞ্চম ধাপ, যখন এই দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ভাবের মধ্যে, অথবা অন্তত দ্বিতীয় এবং একাদশ ভাবের মধ্যে একটি সুন্দর সংযোগ তৈরি করে, তখন বক্তা যুগ গঠিত হয়। দ্বিতীয়, সপ্তম, একাদশ এবং তৃতীয়, আমি পরে বলছি তৃতীয় কেন, বক্তা যোগ গঠিত হয়। যেহেতু এতে ধনভাব, দ্বিতীয় ঘর আছে, আপনার ধনও দেয় দ্বিতীয় ঘর, আর আপনার বাণীও দেয় দ্বিতীয় ঘর। একাদশ, যা সপ্তম ঘরের আবেগ, মানে শ্রোতাদের আবেগ লুকিয়ে আছে আপনার একাদশ ঘরে, সেটা তো আপনাকে টাকাও দেয় না, গেইনের ঘর যুক্ত থাকে। তাই এটি অনেক প্রচুর অর্থ ও সম্পদ দিতে পারে। যেমন বললাম, পলিটিক্যাল পার্টির লিড, যেগুলো রাজনীতিবিদ, এগুলো বক্তা হয়ে যায়, বক্তা হয়ে অনেক টাকা উপার্জন করে ওরা, অনেক টাকা, স্পোক্স পারসন, এবং কেউ কেউ তো প্রধানমন্ত্রীও হয়ে যায়, কেউ কেউ তো মুখ্যমন্ত্রী হয়ে যায়, কেউ কেউ একজন বড় ধরনের মন্ত্রী হয়ে যায়। এইগুলো তো সব রাজযুক্ত। মন্ত্রী হওয়াই মিন্স রাজযোগ। রাজযোগ ছাড়া মন্ত্রী হতে পারবেন না, কারণ আপনি হাজার লক্ষ লক্ষ লোককে চালাবেন, তো রাজা হতে হবে আপনাকে। আর টাকা তো আছেই সাথে, সেটার জন্য টাকা এবং ক্ষমতা দুটোই আছে রাজনেতাদের কাছে, সেটার জন্য তো প্রয়োজনই নেই চিন্তা করার, সেটা তো অটোমেটিক এসে যাবে। ষষ্ঠত, মানে ষষ্ঠম স্টেপ, বক্তা যুগে সপ্তম ভাবে সংযোগ থাকলে তা আপনাকে পদ, কোনো বড় রাজনৈতিক বা সামাজিক আসন দিতে পারে, কারণ সপ্তম ভাবকে পদপ্রাপ্তির ঘরও বলা হয়। সপ্তম ঘর থেকে আপনার পদকেও দেখা হয়, আর সপ্তম ঘর থেকে আপনার শ্রোতাকেও দেখা হয়। যেহেতু সপ্তম ভাব এসে জুড়া হবে, সুতরাং আপনার পদপ্রাপ্তিরও যুগ আছে। পদপ্রাপ্তি হয়েই যাবে, তো আপনাকে তো পলিটিক্যাল পার্টির লোকগুলো নিয়ে নেবে, অনেক টাকা দিয়ে হায়ার করবে, বলে ভাই তুমি কিভাবে লোককে মন্ত্রমুগ্ধ করে ফেলো কথা বলে, তোমাকে আমরা চাই, যত যা চাও তা দেব। ওদের কাছে তো টাকার অভাব নেই, পলিটিক্যাল পার্টির কাছে যা চাও তাই দেব। মন্ত্রী বানাবো, মুখ্যমন্ত্রী বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, বক্তা বানাবো, স্পোক্স পার্সন বানাবো। শুধু মন্ত্র, আমাদের যেগুলো কার্যসূচি আছে সেগুলো জনতার মধ্যে তুমি সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে, যাতে জনতা ওইগুলোকে বিশ্বাস করে। সেই তো রাজনীতি, আর কি আছে রাজনীতিতে, সেটাই, মানে খাঁটি কথা তো সেটাই। খাঁটি কথার বাইরে আপনি অন্যরকম গুছিয়ে টুচিয়ে বলে দিন, সেটা আপনার ব্যাপার, আমার ব্যাপার। আমাকে যদি কেউ বলে গুছিয়ে বলো তো একটু রাজনীতি সম্বন্ধে, আমি গুছিয়ে টুচিয়ে সুন্দরভাবে বলে দেব, কিন্তু সত্য কথা তো সত্য কথাই, মিথ্যা কথা তো মিথ্যা কথাই। গুছিয়ে বলে একটা কথা, আর সেটা সত্য নয়। গুছিয়ে বলুন, সত্য বলবো না, গুছিয়ে বলবো, সত্য বলুন, তখন আমি এই ধরনের কথা বলবো, সত্য বলছি এখন। সপ্তম ধাপ, তৃতীয় ভাব, তৃতীয় ঘর, চমৎকার বাচন ভঙ্গি ও দক্ষতা দেয়, সেই সাথে আপনার সামনে বসে বা দাঁড়িয়ে থাকা শ্রোতাদের কাছে নিজের মতামত আত্মবিশ্বাসের সাথে তুলে ধরার সাহস যোগায়। কারণ সেটাও তো প্রয়োজন। আপনি যে বক্তা হবেন,
আপনি যদি শ্রোতাদের সামনে গিয়ে আপনার গলা কেঁপে যায়, আপনি কি বলবেন? আপনাকে তো আমাকে এই ধরনের করলে তো বের করে দেবে, আপনি তো বলতেই পারবেন না। আপনি যা বলবেন তার জন্য আপনার আত্মবিশ্বাসের প্রয়োজন এবং সাহসের প্রয়োজন। কারণ মিথ্যাও বলতে পারেন, তো কে জানে মিথ্যা বলছেন না সত্য বলছেন। হ্যাঁ, সেখানে দ্বিধাবোধ করতে হবে না। এবং সাহস, আত্মবিশ্বাস এবং দক্ষতা তৃতীয় ঘর থেকে দেখা হয়। স্কিল, যাকে ইংলিশে স্কিল বলা হয়, দক্ষতা। দক্ষতা, আত্মবিশ্বাস, কনফিডেন্স এবং সুন্দরভাবে বচনভঙ্গি করে বলা। কারণ তৃতীয় ঘর কমিউনিকেশনের ঘর। কমিউনিকেশন মানে আদান প্রদানের ঘর, বাক্য আদান প্রদানের ঘর। সেই জন্য তৃতীয় ঘরের সম্পর্ক থাকা খুবই ভালো। দ্বিতীয় এবং একাদশ করে দেবে, কিন্তু তৃতীয় ঘরের সম্পর্ক না থাকলে একটু আপনি ইতস্তত করবেন, কি বলবো কি না, আর মিথ্যা বলবো নাকি, ভালো লাগছে না এত মিথ্যা বলতে। হ্যাঁ, কিন্তু সে যদি থাকে আপনার সাহস বেড়ে যাবে, আপনি আত্মবিশ্বাসের সাথে বলবেন, হ্যাঁ এই ধরনের করব, এই ধরনের হবে। পরে দিয়ে যাই হোক, পরে দিয়ে শূন্য হতে পারে, কিন্তু আত্মবিশ্বাস থাকতে হবে। দেখলেন কি সুন্দর ধাপে বুঝালাম। এখন কুষ্টিতে বুঝাবো, কুষ্টির মাধ্যমে বুঝাবো। অষ্টম ধাপ, বক্তা যুগে অষ্টম ভাব বা কেতু যুক্ত থাকলে তা আপনার কণ্ঠস্বরকে একটা রহস্যময়তা এনে দিতে পারে। কারণ কেতু এবং অষ্টম দুটো মিলে গেলে আপনার গলায় একটা মানে মন্ত্রশক্তির মতো কাজ করবে। মানে যেমন অমিতাভ বচ্চনের আওয়াজটা শুনেছেন না, গুরুগম্ভীর আওয়াজ, সেরকম আওয়াজ বেরোবে। লোক মুগ্ধ হয়ে যাবে আপনার গলার আওয়াজ শুনে। অমিতাভ বচ্চন শুনেছেন তো আওয়াজ, উনি বলেন খুব সুন্দরভাবে, প্রোগ্রাম করেন, বলেন, হ্যাঁ, একদম মানে গুরুগম্ভীর আওয়াজে। সেটা আমি চেষ্টা করলে পারবো না, আপনিও চেষ্টা করলে পারবেন না, সেই যোগটা থাকতে হবে। এখন কয়েকজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের কুস্তি আলোচনা করছি। এইটি হলো যে কুস্তিটি আনছি, এটা হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর, ভারতের 3 বার প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কুস্তি। তার বক্তব্য রাখার ক্ষমতা ছিল অসাধারণ এবং অপরিসীম। কেন? কুস্তিতে দেখব, কুস্তিতে প্রমাণ করব জ্যোতিষশাস্ত্র শূন্যের সমান কিছু নেই যত সময় পর্যন্ত আপনি কোনো জিনিস কুস্তিতে প্রমাণ করতে না পারেন। বড় বড় কথা বললে লাভ নেই তো, সেটা বলেছে এই শাস্ত্রে, সেটা বলেছে এই বইতে, আমি এনে বলছি আপনাদেরকে, আরে কুস্তিতে দেখাও না ওইটা ফল দেয় কিনা। আমার মতো কুস্তিতে দেখাও, বিশ্লেষণ করে দেখাও কুস্তিতে। এই দেখুন উনার, এখন বিশ্লেষণ করে দেখাবো। দেখুন উনার লগ্ন ছিল কর্কট লগ্ন। যখন লগ্ন কর্কট হয়, প্রথমেই আমরা সপ্তম ঘরটা দেখব, কারণ সপ্তম ঘর শ্রোতার। এবং বক্তা কাকে বলবে? আপনি তো বক্তা হিসাবে বিগ জিরো। আপনি যে শ্রোতা না পান, আপনার তো শ্রোতা প্রয়োজন, বক্তার শ্রোতা প্রয়োজন, এবং শ্রোতাই তো আপনাকে ক্ষমতা দেবে, কত লোক টেনে আনতে পারেন আপনি। এই দেখুন লগ্ন মানে আমি নিজে, আপনি সবসময় মনে করবেন লগ্ন আপনি। সপ্তম ঘর আপনার অপোজিট, যে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে বা আপনার সামনে বসে থাকবে আপনাকে শোনার জন্য। এই দেখুন সপ্তম লগ্ন, লগ্নের অপোজিটের ঘর হলো কি হবে? মকর রাশি। লগ্ন যখন কর্কট রাশি হয়, মকর রাশি হয় সপ্তম ঘর। দেখুন সপ্তম অধিপতি উনি নিজেই গিয়ে লগ্নতে বসে গেছেন। বক্তা যুগ কত স্ট্রং হবে আপনি চিন্তা করে দেখুন, কত স্ট্রং বক্তা যুগ। উনি যখন বলতেন
বেন ভাই, তখন লক্ষ লক্ষ লোক সাড়া দিয়ে দিত উনার এই এই কথাগুলোর উপরে। আচ্ছা, দ্বিতীয় ঘর কি হবে কর্কট রাশির জন্য? দ্বিতীয় ঘর হবে সিংহ রাশি এবং রবি অধিপতি। তৃতীয় ঘর কি হবে? তৃতীয় ঘর হবে কন্যা রাশি এবং বুধ অধিপতি। সপ্তম ঘর, এই যখন সপ্তম ঘর আপনার 1, 2, 3, 4, 5, পঞ্চম ঘর হলো আপনার আবেগের ঘর, আপনার ছেলেমেয়ের প্রতি আপনার আবেগ, আপনার আবেগ আর শ্রোতাদের আবেগ সপ্তম ঘর থেকেই দেখতে হবে। আপনার আবেগ আপনার পঞ্চম ঘরে আছে। আপনি ছেলেমেয়েদের সম্বন্ধে কোনো কথাই শুনতে চান না, আপনি সবসময় ভাবেন ওরা ভালোই, খারাপ হতেই পারে না, মানে একটা অন্ধবিশ্বাস টাইপ হলো না। আপনার আবেগ সবসময় লোককে অন্ধবিশ্বাসী বানিয়ে দেয়, কোনো কথাই শুনবে না। তো আপনি কোনো ছেলে মেয়েকে ভালোবাসুন না, আপনি দেখবেন যে ওর সম্বন্ধে কোনো খারাপ কথাই শুনতে চাইবেন না, আপনার স্ত্রীর সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতে চাইবেন না। যে স্ত্রী স্বামীকে ভালোবাসে ওর স্বামীর সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতে চাইবে না, যতই খারাপ হোক শুনতে চাইবে না। ছেলেমেয়ের সাথে শুনতেই চাইবে না, কারণ ছেলেমেয়ের ঘরই হলো পঞ্চম ঘর। ছেলেমেয়ের সাথে তো আপনাকে তেড়ে আসবে। আপনি গিয়ে বলুন আপনার ছেলেমেয়েগুলো ভালো নয়, খুব বদমাশি করে, আপনার তেড়ে আসবে মারার জন্য। বলে দেখুন না একবার কাউকে, বাস্তব কথা বলছি তো, যা সাধারণ মানুষের ঘরে ঘটে সেটাই তো বলছি। একবার গিয়ে কাকে বলুন, 100 জনের মধ্যে একজন যদি বলে ঠিক আছে দাদা আমি দেখব, খাতিয়ে দেখব ও কি করছে কিনা, না হলে আপনি যেখানে যাবেন আপনার কারোর ছেলেমেয়ের সম্বন্ধে কিছু বলে ফেলুন, আপনাকে দেখবেন দৌড়ে আসবে মারার জন্য। সেরকম সপ্তম শ্রোতাদের ঘর, শ্রোতাদের ঘর থেকে পঞ্চম ঘর গুনে যান, আপনার একাদশ ঘর হবে। শ্রোতাদের ঘর থেকে পঞ্চম, মানে শ্রোতাদের আবেগ, একাদশ ঘর। তখন যদি দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘর মিলে যায়, তাহলে কি হবে? আপনাকে শ্রোতারা আবেগের সাথে ভালোবাসবে, আবেগের সাথে। কোনো কথাই তো শুনতে চাইবে না আপনার এগেনস্টে। আপনি মিথ্যে বলুন আর সত্য বলুন, যা বলবেন সত্যই বলছি। অন্ধভক্ত, এই যে একটা টার্ম আছে অন্ধভক্ত, আমি সোশ্যাল মিডিয়াতে শুনেছি, কোন পার্টির জন্য বলে আমি জানি না, আপনারা দেখতে পারেন। অন্ধভক্ত মানে সে কিছুই শুনবে না, অনেক শিক্ষা কিন্তু ওর মধ্যে, ও যাচাই করলে দেখতে পারে, যাচাই করে দেখতে পারে। যেরকম নিউজ চ্যানেল আপনারা দেখেন, নিউজ যা বলে তাই তো বিশ্বাস করে নিন, কতটুকু সত্যি বলছে কতটুকু না সেটা তো যাচাই করে দেখেন, ঠিক না? আবার কোনো কোনো চ্যানেলের নিউজ আপনারা আবার যাচাই করে দেখেন, এরকম হয়তো। সুতরাং পঞ্চম ভাগ হলো একাদশ ভাগ। দেখুন ইন্দিরা গান্ধীর কুষ্টিতে কি, আমরা দেখি, যাচাই করে দেখি। দেখুন দ্বিতীয় ঘরের অধিপতি হলেন রবি। রবি বৃশ্চিক রাশিতে আছেন। আর একাদশ ঘরের অধিপতি হলেন একাদশ ঘরের অধিপতি হলেন শুক্র, উনি ষষ্ঠম ভাবে আছেন। আচ্ছা, ও সরি, ইয়েস, একাদশ মানে সপ্তম ঘর থেকে পঞ্চম ঘর। হ্যাঁ, রবি হলো দ্বিতীয় ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি, রবি হলো দ্বিতীয় ঘরের অধিপতি এবং বুধ হলো তৃতীয় ঘরের অধিপতি। আপনার বক্তৃতা দেওয়ার পটুতা দেখায়, আপনার বক্তৃতা দেওয়ার পটুতা দেখায় তৃতীয় ঘর, কিভাবে বক্তৃতা দেবেন। এবং আপনার দ্বিতীয় ঘর আপনার বক্তা যুগ বানায়,
এবং বক্তার পটুতা বক্তৃতা দেওয়ার সেটা তৃতীয় ঘর দেখায়। দেখুন এরা পঞ্চম ঘরে বসে আছে এবং একাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে। তার মানে একাদশ ঘর কি? একাদশ ঘর হলো পঞ্চম ঘর। পঞ্চম ঘর কার পঞ্চম ঘর? সপ্তম ঘর থেকে, শ্রোতার ঘর থেকে পঞ্চম ঘর। হ্যাঁ, তার মানে শ্রোতাদের আবেগের ঘর। শ্রোতাদের আবেগের ঘরকে কে দৃষ্টি দিচ্ছে? রবি, যে আপনার দ্বিতীয় অধিপতি, মানে আপনার বক্তব্য রাখার ক্ষমতা, আপনি বক্তা, সেগুলো। এবং এটা কি বলে, বুধ 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 হল তৃতীয় ঘরের আপনার বাক কুশলতার অধিপতি, দৃষ্টি দিচ্ছে। তার মানে উনার কোথায় শ্রোতাগুলো মানে ইয়ে হয়ে যাবে, আবেগে ভরে যাবে। যা বলবেন যাচাই করে দেখবে না মিথ্যা বলছে না সত্যি বলছে না কি বলছে, আবেগপূর্ণ হয়ে যাবে। যদি আপনি বলেন যে না উনি তো মিথ্যা বলেছেন, ও দৌড়ে আসবে আপনাকে মারার জন্য। একবার বলে দেখুন না, দৌড়ে আসবে মারার জন্য, যে না বলতেই পারে না মিথ্যা, উনি ভগবান আমাদের জন্য। সেটা হলো আবেগ। শ্রোতাদের আবেগ পেয়ে গেল। এবং বাক কুশলতা তো আছেই। আর বুধ এমনিই কারক দ্বিতীয় ঘরের। আর রবি উনি দ্বিতীয় অধিপতি। দুটো মিলে গেছে, কত কত বড় সংযোগ পঞ্চম ঘরে গিয়ে মিলেছে। পঞ্চম ঘর মানে বুদ্ধির ঘর, আপনার জ্ঞানের ঘর, উপস্থিত বুদ্ধির ঘর। বুধ উপস্থিত বুদ্ধিও দেয়। উপস্থিত বুদ্ধি ছাড়া আপনি বক্তা হতে পারবেন না। দেখুন, মানে আবেগ মিশে গেছে শ্রোতাদের সাথে বক্তার আবেগ। দেখলেন তো? সেই জন্য ওনার কুষ্ঠিতে বক্তা যুগ তৈরি হয়েছে। এবং উনি যখন ভাষণ দিতেন লক্ষ লক্ষ লোক আসতো ওনার ভাষণ শোনার জন্য। খুব সুন্দর ভাষণ দিতেন ইন্দিরা গান্ধী। আপনারা শুনেছেন, অনেকে আমার বয়সী লোকেরা শুনেছেন, আমার থেকে যারা ছোট ওনারা শুনেননি। এখনো আপনি ভিডিও টিডিও পাবেন ওনার ভাষণের, শুনতে পারেন। আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। দেখবেন কি আবেগপূর্ণভাবে আপনাকে আবেগ ভরে দেবে ওনার কথা। যদি আপনি নিরপেক্ষ হন, অনিরপেক্ষ হলে তো অন্য ব্যাপার, তখন তো কোনো কথাই ভালো লাগবে না। আপনি যদি নিরপেক্ষ হন, শ্রোতা তো নিরপেক্ষই হয়। শ্রোতা নর্মালি নিরপেক্ষ হয়, কারণ তো শুনতে এসেছে আপনার কথা। এখন দেখুন অটল বিহারী বাজপেয়ী, উনার পুষ্টি, উনার লগ্ন হল বৃশ্চিক লগ্ন। যখন বৃশ্চিক লগ্ন হয়, সপ্তম ঘর হবে ওটা কি বৃষ রাশি, এবং বৃষ হলে বৃষ রাশির অধিপতিকে শুক্র, শুক্র অধিপতি। আচ্ছা, দ্বিতীয় অধিপতি কে হবেন? দ্বিতীয় অধিপতি হবেন গুরু। তৃতীয় অধিপতি কে হবেন? তৃতীয় অধিপতি হবেন শনি, বৃশ্চিক রাশির জন্য। আচ্ছা, এই দেখুন বুধ 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 বৃহস্পতি, বৃহস্পতি নিজেই দ্বিতীয় অধিপতি হয়ে দ্বিতীয় ভাবে আছেন। তার মানে খুব ভালো বলতে পারবেন আপনি, খুব ভালো বলতে পারবেন, একদম আপনার কথাতে খুব ভালো দাম থাকবে। বৃহস্পতি তো মিথ্যা কথা বলাবে না আপনাকে দিয়ে। অন্যগুলো হলে মিথ্যা কথা বলবে। রাহু থাকলে কিন্তু মিথ্যা বলবেই বলবে। জেনে রাখুন, দ্বিতীয় ঘরে রাহু থাকা তার মানে মিথ্যে বলা, প্রবঞ্চনা করা সব করবে। দ্বিতীয় ঘরে রাহু ভালো নয়। অনেক সময় টাকা দিয়ে দেবে, কারণ মিথ্যা বলেও তো লোকে টাকা কামায় না। হ্যাঁ, অনেক আছে, জানেন তো। আধুনিক কলিযুগ তো, ঘোর কলিযুগ চলছে। ভালো লোক কোথার থেকে পাবেন? জুপিটার বৃহস্পতি আছেন, উনি এই জন্য সত্যি কথাই বলতেন।
এগুলো অপোজিশনের লোকগুলো ওনাকে বলেছে যে উনি খুব ভালো লোক, কথা সুন্দর বলুন, মিথ্যা বলেন না। অপোজিশনের লোকরা বলেছে, আমি শুনেছি, কংগ্রেসের লোকগুলো বলেছে যে উনি খুব সত্যি কথা বলেন। কে? অটল বিহারী বাজপেয়ী। এবং বুধ বসে আছেন। বুধ কে? বুধ একাদশপতি, মানে বক্তা গৃহের থেকে পঞ্চম অধিপতি। বক্তার গৃহের থেকে পঞ্চম অধিপতি। বক্তা কি? সপ্তম ঘর, বৃষ রাশি, এবং সপ্তম ঘর থেকে গুনুন আপনি কন্যা রাশির অধিপতি হল বুধ। বুধ মানে একাদশ অধিপতি। যখন একাদশ অধিপতি সপ্তম ঘর, আপনার শ্রোতার ঘর থেকে আবেগের ঘর, আপনার শ্রোতার আবেগ আপনার সাথে জড়িয়ে থাকবে। আপনার শ্রোতা আপনার কথা শুনে আবেগপূর্ণ হবেন এবং আপনার কথার কৌশল খুব সুন্দর হবে। দেখুন, তৃতীয় ঘরে কেতু আছেন। আমি বলেছিলাম না, কেতু উনি কিন্তু কবি ছিলেন। উনি কবিতা খুব ভালো জানতেন, লিখতেন, করতেন এবং কবির মতো কথা বলতেন। উনার মধ্যে পটুতা ছিল, কবিত্ব ছিল, মিন্স পোয়েট্রি স্কিল। এবং সেই তৃতীয় অধিপতি উচ্চস্থ এবং দ্বিতীয় ঘরকে দেখছেন, তার মানে দ্বিতীয় ঘরে কি ভরে দিচ্ছেন? আত্মবিশ্বাসের সাথে কথা বলার যুগ ভরে দিচ্ছেন। আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন। পড়ে দিচ্ছি, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, এই জন্য আমি যা লিখেছি তা পড়েও দিচ্ছি, বুঝিয়ে দিলাম, পড়েও দিচ্ছি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মকুণ্ডলী। তার বৃশ্চিক লগ্নের কুণ্ডলিতে দেখুন, যেখানে দ্বিতীয় পতি বৃহস্পতি নিজের দ্বিতীয় ঘরেই বসে আছেন, দেখালাম। সাথে আছেন বাণীর কারক বুধ, যিনি জনগণের সাথে যুক্ত থাকার একাদশপতি, এবং তিনি রহস্যের অষ্টম ঘরকে দেখছেন। রহস্যের অষ্টম ঘরকে দেখছেন। এই দেখুন, এই যে দ্বিতীয় ঘরে থাকলে অষ্টম ঘরকে দেখবেই তো। অষ্টম ঘর হল রহস্যের ঘর, এবং কেতুও তৃতীয় ঘরে আছে, রহস্য দেবে। কথাবার্তার মধ্যে রহস্য থাকবে, ম্যাজিক্যাল ক্যাপাসিটি, ম্যাজিক থাকবে। আপনার যে টাকা দিয়ে ম্যাজিক দেখতে যান, সেই গোলার মধ্যে ম্যাজিক এসে যাবে, মানে আপনি পাগলের মতো শুনবেন কি বলছে কি না। এর পাশাপাশি তৃতীয় পতি শনি বাণীর ঘর ও দ্বিতীয় পতি বৃহস্পতিকে দেখছেন, যা তাকে চমৎকার বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা দিয়েছিল। এই দ্বিতীয় পতি এবং একাদশপতির সংযোগেই তার কুণ্ডলিতে বক্তা যুগ তৈরি হয়েছিল। কিসের জন্য? দ্বিতীয় পতি হলো আপনার বক্তা। আপনি যে কথা বলবেন, গোলা দিয়ে বলবেন তো, মুখ দিয়ে বলবেন তো, হ্যাঁ, সেটা হলো দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর হলো আসলে মুখ, তৃতীয় ঘর হলো আপনার গলা। তৃতীয় ঘর গলা, দ্বিতীয় ঘর মুখ। মুখ দিয়ে বলবেন তো। এবং সেটার থেকে একাদশ অধিপতিকে, সেটার থেকে নয়, সপ্তম ঘর থেকে একাদশ অধিপতিকে পঞ্চম অধিপতি। দুটোর মিলন হলে লোক আপনার কথা একদম পাগলের মতো শুনবে, যা বলবেন তাই বিশ্বাস করবে এবং বারবার শুনতে চাইবে আপনার কথা, আপনার বক্তব্য। দ্বিতীয়পতি এবং একাদশপতির সংযোগেই তার কুণ্ডলিতে বক্তা যুগ তৈরি করেছিল। নিজের জাদুকারী বাচন ভঙ্গির কারণে তিনি মানুষকে চুম্বকের মতো টানতে পারতেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তখনও দূর দূরান্ত থেকে মানুষ নিজে থেকেই তার জনসভায় ভিড় জমাতেন শুধু তার ভাষণ শোনার জন্য। আমিও করেছি এই ধরনের। এমনকি সংসদের ভিতরেও
তিনি একজন অসাধারণ এবং অতুলনীয় বক্তা হিসাবে নিজের গভীর ছাপ রেখে গেছেন। তিনি যখনই কথা বলার জন্য দাঁড়াতেন, পুরো সভাগৃহ পিন পতন মিন্স পিন ড্রপ, পিন পতন নীরবতায় তার কথা শুনত। অটলজির কুণ্ডলিতে থাকা এই ঈশ্বর প্রদত্ত বক্তা যুগ, যা আসলে একাধারে রাজযুগ ও ধনযুগ। রাজযুগ তো হবেই, ভালো বক্তা হলে আপনার কিন্তু রাজযুগ আছে, আপনি জেনে নিন আপনার রাজযুগ আছে। রাজযুগ লালকৃষ্ণ আদবানিজির পরিবর্তে তাকে বিজেপির প্রথম পছন্দ হিসাবে প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিল। মানে দুজনের মধ্যে যখন পছন্দের ব্যাপার এসেছিল, অটল বিহারীজিকে পছন্দ করবে বিজেপি না লালকৃষ্ণ আদবানিজিকে পছন্দ করবে ওদের প্রধানমন্ত্রী হিসাবে, তখন অটলজিরই নাম এসেছিল। কিসের জন্য? ভালো বক্তা হিসাবে। উনার যে বক্তব্য রাখার গুণ ছিল সেজন্য। লালকৃষ্ণ আদবানিজিও অনেক অবদান আছে বিজেপিতে, অনেক অবদান। উনি তো রথযাত্রা বের করেছিলেন, উনি তো হিন্দু একতাকে জাগিয়ে তুলেছিলেন, নাহলে কোথায় হিন্দুদের মধ্যে একতা ছিল? ভালো খারাপ বলছি না ভাই বোন, একতা ভালো কি না খারাপ সেটাই বলছি না, উনার যেটা উদ্দেশ্য ছিল সেটা তো হয়েছে। হিন্দুদেরকে তুমি একত্রিত করতে পেরেছিলেন। কে? লালকৃষ্ণ আদবানি, আর কেউ নয়। অনেক রিস্ক নিয়ে, কংগ্রেস আমল ছিল, যে কোনো সময় এর হয়েছিল। ওনাকে তো জেলে পুরা হয়েছিল লালকৃষ্ণ আদবানিকে। উনি তো অনেক, ওইটাই কি বলে, অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন পার্টির জন্য এবং হিন্দু একতার জন্য। লালকৃষ্ণ আদবানি অনেক। আজকের যে বিজেপি কিসের জন্য? লালকৃষ্ণ আদবানির জন্য, লালকৃষ্ণ আদবানির জন্য আজকের বিজেপি। পুরো নেতা টেতা নেই। আর অটল বিহারীর জন্য, অটল বিহারীকে শ্রদ্ধা করা যায়, লালকৃষ্ণ আদবানিকে শ্রদ্ধা করবেন। অটলজির সেই জাদুময় বক্তব্য কি সুন্দর বলতেন। আমি খাওয়া ছেড়ে উনার কথা শুনতাম, উনার বক্তব্য শুনতাম। এবং উনারা পাওয়ারে ছিলেন না, উনারা জননেতা ছিলেন। লালকৃষ্ণ আদবানি আর উনাকে কি বলে, শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী, উনারা জননেতা ছিলেন। আজকের যেগুলো আছে সেগুলো হলো রাজনেতা। জননেতা এবং রাজনেতার মধ্যে অনেক তফাৎ। জননেতা জনগণকে সেবা করার জন্য হয়, রাজনেতা ও তো রাজনেতা, রাজাকে সেবা করবে। ওইগুলো হলো রাজনেতা আজকের দিনের এইগুলো। আর ওনারা হলেন জননেতা। কে? লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী, যারা জনসংঘের সাথে যুক্ত ছিলেন। শ্রদ্ধা হয় বিনা পয়সা খরচ করে। আজকালকার তো পয়সা দিয়ে ট্রাক ভরে ভরে সাপোর্টার নিয়ে আসে ওদের বক্তব্য শোনাবার জন্য। সাপোর্টারকে নিয়ে আসে ট্রাক ভরে ভরে টাকা দিয়ে। উনাদের তো টাকাই ছিল না উনাদের কাছে, কোথা থেকে থাকবে? কংগ্রেস পাওয়ারে আছে, উনারা তো অপোজিশনে ছিলেন, কোথা থেকে টাকা থাকবে? শুধু উনাদেরকে শোনার জন্যই তো আসতো লোক। সাধারণ জনতা আমার মতো যেত শোনার জন্য। উনাদের কাছে টাকা পয়সা ছিল না তো। অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানির কাছে টাকা ছিল না তো। উনারা তো সাধারণ লোক ছিলেন, জননেতা ছিলেন, জনাদার ছিল উনাদের সাথে। উনারা রাজনেতা ছিলেন না, উনারা জননেতা ছিলেন। পার্থক্য বুঝবেন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, তাহলেও গিয়ে বিশ্লেষণ করতে পারবেন জননেতা এবং রাজনেতা। আজকালকার দিনে তো এগুলো সব রাজনেতা, এগুলো জননেতা নয়। চলুন আগে একজন ভালো মহাত্মার কুণ্ডলী নিয়ে আসছি। উনি হলেন স্বামী বিবেকানন্দ। শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ অসাধারণ বাচনভঙ্গির অধিকারী একজন আধ্যাত্মিক
ও ধর্মীয় প্রচারক স্বামী বিবেকানন্দের জন্মকুণ্ডলী। দেখুন, উনার হলো ধনু লগ্ন। যখন ধনু লগ্ন হয়, দ্বিতীয় ঘরের অধিপতি শনি হন, মকর রাশি হয় দ্বিতীয় ঘর, হ্যাঁ, বাক্যের ঘর, এবং তৃতীয় ঘরও হয় কুম্ভ রাশি, এবং শনি এর অধিপতি হন। মানে বাক্যের কুশলতা এবং বাক্য দুটারই, বাণী এবং বাণীর কুশলতা, কুশলতা দেখবেন তৃতীয় ঘর থেকে, এবং বাণী দেখবেন দ্বিতীয় ঘর থেকে। হ্যাঁ, বাণীর কুশলতার অধিপতি শনি, এবং দ্বিতীয় বাণীর ঘরে বসে আছেন কে? বুধ, যিনি বাণীর কারক, বাণীর কারক, এবং শুক্র বসে আছেন। এখন দেখুন, সপ্তম ঘর কি ধনু লগ্নের জন্য? সপ্তম ঘর হল মিথুন রাশি। তার মানে সপ্তম ঘর কি? আপনার শ্রোতা, আপনার বক্তব্য শোনার লোকগুলো, আপনার অডিয়েন্স, যা আপনার সামনে খাড়া হবে আপনাকে শোনার জন্য, আপনি কি বলছেন জানার জন্য, সেটার অধিপতিকে বুধ হলো তো। এবং ধনু লগ্নের জন্য একাদশ অধিপতি, মিন্স শ্রোতার ঘরের আবেগের অধিপতি হলো কে? শুক্র, তুলা রাশির অধিপতি। কোথার থেকে? সপ্তম ঘর থেকে। পঞ্চম ঘরের অধিপতি হবেন শুক্র। ঠিক আছে না? তখন দেখুন, দ্বিতীয় ঘরে বুধ, যিনি সপ্তম অধিপতি এবং আবেগের অধিপতি, এবং শ্রোতার আবেগের অধিপতি শুক্র বসে আছেন দ্বিতীয় ঘরে। কিভাবে উনার মানে স্পিচগুলো কিভাবে আবেগপূর্ণ হবে, লোকের কিরকম লাগবে শুনতে, পাগল হয়ে যাবে উনার কথা শোনার পরে। জাদুকরী ভাষণ। সে তো জানেনি শিকাগোর ব্যাপারটা, উনাকে তো কথা বলতেই দেওয়া হচ্ছিল না। উনি তো বলেছেন, এবং বলার পরে সেটার আর অনন্ত নেই, অনন্তভাবে বলেছেন। এবং হিন্দু ধর্ম, হিন্দু ফিলসফিকে বিশ্বের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তো স্বামী বিবেকানন্দই ছিলেন। কেউ তো হিন্দু ধর্মকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে পারেনি স্বামী বিবেকানন্দ ছাড়া। স্বামী বিবেকানন্দই হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে নিয়ে গিয়েছিলেন। আজকে নয়, ইংরেজ আমলে, যখন ইংরেজদের আমল ছিল, বুঝতেন কত কঠিন দিন, ইংরেজরা কি অবস্থা করত হিন্দুদের, সেই সময় উনি নিয়ে গিয়েছিলেন। পড়ে বোঝাচ্ছি, খুব ভালো লাগবে, শুনুন। দেখিয়ে দিলাম, পড়ে বোঝাচ্ছি, ভালো বাংলায় লিখেছি, সেজন্য পড়ে বোঝাচ্ছি। স্বামী বিবেকানন্দের জন্মকুণ্ডলিতে বাণীর দ্বিতীয় ঘরে বসে আছেন বাণীর কারক বুধ, এবং শ্রোতাদের সপ্তম ঘর থেকে হিসেব করা তাদের আবেগের একাদশপতি শুক্র। সপ্তম ঘর থেকে একাদশ ঘর সবসময় আবেগের ঘর হয়। কার আবেগের ঘর? শ্রোতাদের আবেগের ঘর। এছাড়া শনি, যিনি বাণীর দ্বিতীয় পতি এবং বাচন ভঙ্গির তৃতীয় পতি এবং মান সম্মানের দশম পতি, বুধের মধ্যে একটি চমৎকার পরিবর্তন যুগ রয়েছে। এই দেখুন, পরিবর্তন যুগ রয়েছে। বুধ কোথায় বসে আছেন? এটা কি বলে, মকর রাশিতে। আর শনি কোথায় বসে আছেন? শনি বসে আছেন দশম ঘরে। হ্যাঁ, শনি হলেন দ্বিতীয় অধিপতি। তাহলে পরিবর্তন যুগ হলো। কুম্ভ রাশি, কি বলে, কন্যা রাশিতে দ্বিতীয় ঘরের মালিক শনি বসে আছেন, এবং বুধ, যিনি কন্যা রাশির মালিক, উনি দ্বিতীয় ঘরে বসে। পরিবর্তন যুগ হলো।
পরিবর্তন যুগ কি নিয়ে পরিবর্তন যুগ হয়েছে? দশম ঘর নিয়ে, সম্মানের ঘর, স্ট্যাটাসের ঘর। এবং দ্বিতীয় ঘর দশম ঘর থেকে সবসময় পঞ্চম ঘর। দ্বিতীয় ঘর খুব ভালো ঘর সম্মানের জন্য, আপনাকে সম্মান দেবে দ্বিতীয় ঘর এনে। আপনার পেশার থেকে, আপনার যা পেশা হবে, ধর্ম প্রচারক হিসাবে পেশা হোক আর যা হিসাবে আপনার যা পেশা হবে, সেখান থেকে সবসময় পেশায় অনেকে টাকা নেয় না পেশা। বিবেকানন্দ তো বিনা কোনো ইয়েই করেছিলেন, এগুলো কাজ কোনো টাকার জন্য করেননি। সব কিছু তো উনার যে উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মকে এগিয়ে নেওয়া, সেই জন্যই করেছিলেন। টাকা কেন? ওনারা তো টাকা নিতে, আগের দিন তো এখনকার দিনের মতো পাপী কলিযুগ নয়, সত্যযুগ। এখন তো পাপী কলিযুগ চলছে। লোক ভালো কোথার থেকে হবে? ভালো আশা করবেন না লোক থেকে, খারাপ ছাড়া। এছাড়া শনি, যিনি বাণীর দ্বিতীয় পতি এবং বাচন ভঙ্গির তৃতীয় পতি এবং মান সম্মানের দশম পতি, বুধের মধ্যে একটি চমৎকার পরিবর্তন যুগ রয়েছে। লগ্নপতি বৃহস্পতি রয়েছেন তুলা রাশির একাদশ ঘরে। লগ্নপতি একাদশ ঘরে চলে গেছেন, দেখাচ্ছি। এই দেখুন, লগ্নপতি একাদশ ঘরে। এবং একাদশ ঘর কি? জনসাধারণের ঘর। এই জনসাধারণও বলতে পারেন, শ্রোতার ঘরও বলতে পারেন। শ্রোতার ঘর থেকে ইয়েতে বসে আছেন, ওটাই কি বলে, আবেগের ঘরে বসে আছেন, শ্রোতার ঘর থেকে। তুলা রাশির একাদশ ঘরে, যা শ্রোতাদের সপ্তম ঘর থেকে তাদের আবেগপূর্ণ সম্পর্কের পঞ্চম ঘর। একাদশ ঘর তুলা থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিচ্ছেন সপ্তম ঘরে, মিথুন রাশিতে। তুলাতে থাকলে মিথুন রাশিতে দেবে, দেখানোর দরকার নেই। আর এই একাদশ ঘরটি হল শ্রোতাদের সপ্তম ঘর থেকে তাদের আবেগের পঞ্চম ঘর। বৃহস্পতি লগ্নাধিপতি জুড়ে দিয়েছেন, এই জন্য তো ওনার কি ছিল ক্ষমতা। তার কুণ্ডলিতে এই শক্তিশালী বক্তা যুগ থাকার কারণেই 1893 সালের সেপ্টেম্বর মাসে শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় বিদ্বান শ্রোতাদের, এখানে পলিটিক্যাল শ্রোতা নয়, আমার মতো মূর্খ গিয়ে শুনবে সে ধরনের নয়, বিদ্বান শ্রোতাদের সামনে ভাষণ দিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন এবং সবার নজর কেড়েছিলেন। তখনই যে বিবেকানন্দ প্রসিদ্ধ প্রাপ্তি হলো, নাহলে তো কেউ জানতো না বিবেকানন্দকে। উনার তো এমনি নরেন ছিলেন, বাস সেই ছিল। উনাকে তো তারপরেই জানলো লোকে, যখন উনাকে 1 মিনিটও কথা বলতে দেবে না ওরা, বলেন না শুনতে চাই না তোমার কথা। তার মধ্যে তো ঘন্টাকে ঘন্টা বলে গিয়েছেন। তারপরে যখন শুরু করেছেন লোক চুপচাপ হয়ে গেছে শুনে, ঘন্টাকে ঘন্টা বলেছেন। এর আগে তো বিবেকানন্দকে কি জানতো না। প্রায় টু হিজ ল্যান্ডমার্ক অ্যাড্রেস ইন শিকাগো হি ওয়াজ নট ফেমাস, তারপরে তো ফেমাস হয়ে গেলেন। বললাম না, বক্তা যুগ আপনাকে এমন শিখরে পৌঁছে দিতে পারে যা আপনার কল্পনার বাইরে। কেউ বুঝিয়ে বলবে না। এগুলোর জন্য একটু তো ব্রেইনের প্রয়োজন। বিনা ব্রেইনে তো এগুলো, জ্যোতিষী তো এমনি পঞ্জিকা পড়ে জ্যোতিষী বনে লাভ নেই। তো জ্যোতিষী হতে গেলে আপনার মধ্যে জ্ঞান থাকতে হবে, তখনই তো বিশ্লেষণ করতে পারবেন। না হলে জ্ঞান না থাকলে কি বিশ্লেষণ? কিসের বিশ্লেষণ করবেন? কিসের আবিষ্কার করবেন? জ্ঞানই নেই। সেজন্য মেধাবী হতে হবে, জ্যোতিষীকে মেধাবী হতে হবে। ওই পঞ্জিকা পড়া জ্যোতিষী, গাছের তোলা জ্যোতিষীর সাথে যদি কোনো মেধাবী জ্যোতিষীকে তুলনা করতে যান, তাহলে তো সে ব্যাপার আলাদা। সেটা আপনার পছন্দ, আমি কিছু বলবো না। হ্যাঁ, কিন্তু মেধাবী জ্যোতিষী হতে হবে। গোচর নিয়ে কোনো বেটায় লিখছে, তাকে যদি আমার সাথে এনে তুলনা করতে যান, তাহলে তো
আমার জন্য অন্যায় হবে, আমার জন্য অন্যায় হবে, আমার সাথে অন্যায় করবেন। যে বেটা গোচর বলছে তাকে দিয়ে যদি আমার সাথে তুলনা করতে যান তাহলে অন্যায় হবে আমার সাথে। বা যে দৈনিক রাশিফল লিখছে ওর সাথে যদি আমার সাথে তুলনা করতে যান তাহলে আমার অপমান হবে। বুঝেছেন তো? বুঝে শুনে তুলনা করতে হয়। শিক্ষাগত যোগ্যতা চাই, বিচক্ষণতা চাই, মেধা চাই, সব কিছু চাই একজন ভালো জ্যোতিষী শিক্ষক হওয়ার জন্য, এবং বিশ্লেষক হওয়ার জন্য, এবং গবেষণাবিদ হওয়ার জন্য। তো নমস্কার থাকলো ভাই বোনদের, আমার বাঙালি অতি প্রিয় ভাই বোনদের। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি বাড়বে। না হলে তো আমিও মনের জোর পাবো না, বলে কি দিয়ে সাবস্ক্রাইবই করে না এই চ্যানেলকে, কি করবো আর বেশি দিয়ে, তাহলে আর দেবো না। আমার তো ইংলিশ চ্যানেল অলরেডি আছে। হ্যাঁ, আমি তো শুধু আমার বাঙালি অতি প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য বাংলা চ্যানেল বানিয়েছি, নাহলে তো আমার ইংলিশ চ্যানেল আছেই, সেটাতেই আমার হয়ে যায়। আর আমি কি করব, একটু প্রচারই করব, যা জানি তা শেখাবো লোককে। আমার তো আর সেই দৈনিক রাশিফল আর গোচর বানিয়ে ইয়ের থেকে, ওইটা কি বলে, ইউটিউব থেকে টাকা কামানোর ইচ্ছা নয়, নাহলে তো ওইগুলো বানাতাম। কারণ ওইগুলো বোকা দর্শকগুলো খুব ভালোভাবে বুঝে, খুব দেখবে, ওইগুলো লক্ষ লক্ষ ভিউজ আসবে ওই গোচর আর ইয়েতে দৈনিক রাশিফলে। ভালো কোনো চ্যানেলে কোনো দিন আসবে না, কারণ সেই জন্য তো আপনার মেধা চাই। যে দেখবে সে তো মেধাবী হতে হবে, সে তো মেধাবী হতে হবে, বুঝবে না তো কিছুই বুঝবে না তো। তারপরে কমেন্টস করবো কিছুই তো বুঝলাম না, কিছু বুঝবি কোথার থেকে? তুই তো ক্লাস 1 শিখেছিলি, ক্লাস 10 এসে বসে গেছিস মাস্টার মশাইয়ের সামনে, তুই কোথার থেকে বুঝবি? তুই তো কিছুই বুঝবি না, তোর তো ইয়ে করার যোগ্যতা নেই, ওইটাই কি বলে, মন্তব্য করার যোগ্যতা নেই, কমেন্টস করার যোগ্যতা নেই। নমস্কার। আবার শ্রদ্ধা জানালাম স্বামী বিবেকানন্দজিকে এবং অটল বিহারী বাজপেয়ী।